This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। এই প্রথম কিন্তু নয়, সন্দেশখালীর রক্তে প্রতিবাদ রয়েছে। 1947 সালের 8ই মার্চ 24 পরগনা তখন অবিভক্ত। তেভাগা আন্দোলনে ফুটছিল এই সুন্দরবনের একটা বড় অংশ। সেই সময় বেরমজুর গ্রামের জোদ্দার দেবেন্দ্রনাথ সর্দারের বাড়িতে, কাছারি বাড়িতে তার আগুন ধরিয়ে দিয়েছিল জনতা। সন্দেশখালীতে তেভাগা আন্দোলনে সেই সময় নেতৃত্বে গেছিলেন জানেন হেমন্ত ঘোষাল, রতিরাম সর্দার, রবিরাম সর্দার, পারুল সর্দারদের পাশাপাশি এই আন্দোলনের মুখ ছিলেন আলতাফ মোল্লারা। পুলিশ গুলি চালালে রক্তে লাল হয়ে গেছিল বেরমজুর গ্রাম। পুলিশের গুলিতে প্রথম শহীদ হয়েছিলেন আলতাফ, আর তার পাশে দাঁড়িয়ে পুলিশকে পাল্টা আক্রমণ করে তীর ধনুক দিয়ে বিঁধে দিয়েছিলেন পুলিশকে। আর তারপর একে একে শহীদ হয়েছিলেন রতিরাম, রবিরামরা। এই হচ্ছে সন্দেশখালীতে তেভাগা আন্দোলনের প্রেক্ষাপট। বেরমজুর গ্রামে ওই তেভাগার স্মৃতি বিজড়িত স্মৃতি যে শহীদ বেদিটা আজও আছে, আর বেরমজুরের প্রতিবাদী সত্তা রয়েছে। এই দুটো জিনিস আছে। সেদিন সোনার ফসলের অধিকার বুঝে নিতে প্রতিবাদে ফুটছিল বেরমজুর। সন্দেশখালীতে মানুষের অভিযোগ যে তাদের সোনার ফসলের জমিতে শেখ শাহজাহানরা নোনা জল ঢুকিয়েছেন। সেই সোনার লোভেই নাকি শাহজাহানদের যাবতীয় উৎসাহ, নোনা জলের সোনা। আর পুলিশের বিরুদ্ধে সন্দেশখালীর আন্দোলনকারীদের অভিযোগ তারা নাকি ওই নোনা জলের সোনা পাহারা দেয়। বামফ্রন্টের ক্ষমতায় থাকার শেষের দিকটায় শিফটিং হলো, অর্থাৎ যেই সোনার ফসলের আন্দোলন করতে গিয়ে পৃথিবীর ইতিহাসে তেভাগা অমর হলো এই সন্দেশখালীতে, সেই তেভাগায় হঠাৎ করে এই নোনা জলেই কৃষকদের একটা বড় অংশ সোনা খুঁজে পেলেন। এই সোনা কিন্তু সোনার ফসলের সোনা নয়। চিংড়ির চাহিদা মেটাতে সেখানে কৃষি জমি অধিগ্রহণ করে সেখানে ভেড়ি তৈরি হতে লাগলো। ভেড়ির মালিক, মেছো ভেড়ির মালিক, এবং এই ভেড়ির রূপান্তরে কিন্তু লুকিয়েছিল ওই চিংড়ি। পাশাপাশি শুরু হলো একটা নতুন শ্রেণী তৈরি হওয়া, মেছো ভেড়ির মালিক। এই শ্রেণীটা রাজনীতির ক্ষমতায় বলীয়ান হয়ে এই যে কৃষকরা তেভাগা চেয়েছিল, জমির অধিকার সত্ত্ব পেয়েছিল, তাদের জমি একে একে অকুপাই করা শুরু হলো। সুন্দরবনের তেভাগা আন্দোলনে একটা জাতি, ধর্ম, যেগুলো সচরাচর এই বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয় এবং দাগিয়ে দিয়ে আন্দোলনটাকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা হয়, তার ঊর্ধ্বে ওঠার কিন্তু একটা চেষ্টা ছিল। এর স্লোগান কী ছিল জানেন সেই তেভাগা আন্দোলনে? খুব তাৎপর্যপূর্ণ, খেয়াল করবেন। স্লোগান ছিল, দাড়ি টিকি ভাই ভাই, লড়াইয়ের ময়দানে জাতিভেদ নাই। ইতিহাসের কি অদ্ভুত সমাপতন না? এই আজকে সন্দেশখালীর যে আন্দোলন হচ্ছে সেখানেও কিন্তু কোনো ভেদাভেদ চোখে পড়ছে না, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন। সেজন্য কি একটু দেরিতে হলেও তৃণমূল স্বীকার করছে যে সন্দেশখালীতে মানুষের আন্দোলন হচ্ছে। আজ সন্দেশখালীতে গিয়েছিলেন পার্থ ভৌমিক আর সুজিত বসু, দুই মন্ত্রী। এই রাজ্যের এই দুই মন্ত্রী আগেও সন্দেশখালীতে গেছেন, কিন্তু সেটা সন্দেশখালী 1, যেখানে শেখ শাহজাহানের বাড়ি। সেখানে এখনও ওই শাহজাহানের সাগরেদরা নাকি বুক ফিলিয়ে ঘোরাফেরা করে। সেটা তাদের এলাকা, এবং তারা শুধু ঘুরে বেড়াচ্ছে না, তারা নাকি লোকজনকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। গত 18ই ফেব্রুয়ারি ওই সন্দেশখালী 1 নম্বর ব্লকেই কর্মী সভা করে এসেছিলেন পার্থ ভৌমিক এবং সুজিত বসু। সেই অর্থে যেখানে আন্দোলন সবথেকে বেশি, সেই সন্দেশখালীর 2 নম্বর ব্লকের পাত্রপাড়া, সেখানে আজ গেলেন রাজ্যের কোনো মন্ত্রী, প্রথম গেলেন কেউ, এবং কথা বললেন একজন আন্দোলনকারীর সঙ্গে। তার নাম কি? সুজয় মণ্ডল, সুজয় মাস্টার। কেন পাত্রপাড়া, কেন সুজয় মণ্ডল, মানে সুজয় মাস্টারের মতো আন্দোলনকারীর সঙ্গে কথা? মনে রাখবেন
এই রাজনীতিকরা না কোনো কিছু বেকার বিনিয়োগ করেন না, সেটা সময়ই হোক বা কথা। তাই জন্যই বলছি যে এতদিন পর যখন তারা সন্দেশখালিতে গেলেন এবং বেছে বেছে ওই পাত্রপাড়ায় গেলেন এবং ওই সুজয় মাস্টার, সুজয় মণ্ডলের মতো আন্দোলনকারীর সাথে কথা বললেন, তখন তো বুঝতে হবে এটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এই সুজয় মণ্ডল তিনি কিন্তু সত্যিই ইন্টারেস্টিং। তিনি আদতে তৃণমূলই করেন এবং আজ থেকে নয়, আদি তৃণমূল, যে সময় তৃণমূল লড়াই করে ক্ষমতা এসেছিল সেই সময় থেকে এই সুজয় মণ্ডল সন্দেশখালীর সেই সব তৃণমূল কর্মীদের একজন যারা এই শেখ শাহজাহান বা শিবু হাজরা বা উত্তম সর্দারদের মতো এই নব্য তৃণমূলী নেতাদের দাপটে একদম কোণঠাসা হয়ে পড়েছিলেন বলে অভিযোগ তোলেন। সেই সুজয় মণ্ডলের সঙ্গে গত কয়েকদিনে নাকি বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছেন জেলার তৃণমূল নেতারা। বসে যাওয়া নেতাদের অ্যাক্টিভেট করার চেষ্টা হচ্ছে, কখনো কখনো যারা উল্টে গেছেন, কোথাও গিয়ে বিরূপ হয়ে গেছেন, তাদের কোথাও গিয়ে নিজেদের সপক্ষে নিয়ে আসার চেষ্টা কি এটা? কখনো ফোনে, কখনো দলীয় দপ্তরে ডেকে পাঠিয়ে এই সুজয় মণ্ডলদের ক্ষোভ প্রশমিত করার চেষ্টাটা কি বেশ কয়েকবার হয়েছে এর মধ্যে। অর্থাৎ জমি তৈরি করে হাওয়া কতটা তাদের অনুকূলে এই সমস্ত বুঝেই আর পাত্রপাড়ায় পা রেখেছেন পার্থ ভৌমিক এবং সুজিত বসু। সত্যি তো, নেতারা যাচ্ছেন, মন্ত্রী তারা কোথাও গেলে তার মঞ্চ তো প্রস্তুত থাকতে হবে, যেখানে সেখানে তো তারা যেতে পারেন না। সুজিত মণ্ডলের বাড়ি যেখানে, সেই পাত্রপাড়াতেই বেশিক্ষণ ছিলেন মন্ত্রীরা। গত পরশু সেখানে গিয়েই কিন্তু প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। হ্যাঁ, সেই যেখানটায় অবশ্য তারা যাননি, সেখানটাতেও সুকুমার মাহাতো বিক্ষোভের মুখে পড়েছিলেন। জেলিয়াখালী পাত্রপাড়ার বাইরে কি তার মানে এখনও জমি তৈরি করে উঠতে পারেনি তৃণমূল? এসব কথা থাক, এই মুহূর্তে না বলাই ভালো। আপাতত শুনুন সুজয় মণ্ডল, যাকে সন্দেশখালীর মানুষ ওই সুজয় মাস্টার বলে ডাকে, সেই মাস্টারকে পাশে নিয়ে কি বললেন পার্থ ভৌমিক। ওরা মমতা ব্যানার্জির ছবিতে যাতে কেউ কালি লাগাতে না পারে তার জন্য ওরা রাস্তায় নেমেছিল। ওরা তৃণমূলের শুদ্ধিকরণের জন্য রাস্তায় নেমেছিল। আমরা ওদের কথা শুনছি, আন্দোলন করেছে ওরা, মানুষের অভাব অভিযোগের কথা বলেছে ওরা। ওরা তো অন্যায় কিছু করেনি, তো তার জন্য ওদের সাথে কথা বললাম। ওরা তো মমতা ব্যানার্জির উপর ওদের রাগ নেই, গ্রামের মানুষ মমতা ব্যানার্জির পক্ষে। শেষ মন্ত্রীর কথা শুনলেন? এই শেষ মন্ত্রীর কথার সব থেকে আকর্ষণীয় অংশ কোনটা? একদম শুরুর পার্টটা, ওই যেখানে TV9-এর রিপোর্টারের প্রশ্নের জবাবে বললেন, যেখান থেকে আর কি কথাটা শুরু করলেন তিনি, যেখানে বললেন যে এই সুজয় মণ্ডলদের আন্দোলনটা মানুষের আন্দোলন, মানুষের অভাব অভিযোগ তুলে ধরতে আন্দোলন। এটা তো বিরাট বড় স্বীকৃতি এই আন্দোলনের জন্য। এইটাকেই তো গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছিলাম তৃণমূলের কোনো নেতাই স্বীকার করছিলেন না, উল্টে সাজানো ঘটনা বলেছেন। খেয়াল করে দেখুন, গত সপ্তাহেও তৃণমূলের সব নেতা বলেছেন, এমনকি মুখ্যমন্ত্রী, দলনেত্রীর থেকে শুরু করে নিচু অবধি সবাই তারা কি বলেছেন? বলেছেন সাজানো ঘটনা। কি বলেছেন? সন্দেশখালীতে বহিরাগতরা রয়েছে, বিরোধীদের চক্রান্তে আন্দোলন হচ্ছে, আর সব থেকে বড় কথা সব অভিযোগ সাজানো। সেই অস্বীকারের জায়গা তাই তো ছিল তখন। জাস্ট 1-2 দিন আগেও যেখানে অস্বীকারের জায়গাটা ছিল, সেখান থেকে এই স্বীকৃতি দেওয়ার জায়গায় পৌঁছনো, এটা কিন্তু এই সন্দেশখালীর সব থেকে বড় ডেভেলপমেন্ট। খেয়াল করে দেখুন, এর থেকে বড় ঘটনা কিন্তু আজকে আর ঘটেনি। এই নেতারা এমনিতে অবশ্য তারা আকছার, তাদের মত আর পদ বদল করতে অভ্যস্ত, কিন্তু এভাবে একদম ওপর থেকে নিচের মত বদলে যাওয়া, এটাকে কি বলে বলুন তো? এটারই কি বলে? ঠেলার নাম বাবাজি।